নমস্কার, আমি সৃজা। নারায়ণ হালদার বিজেপি করে না, তৃণমূল করে। কে বলছে? বলছে নারায়ণ হালদারের বাবা। এবার এই যে স্টেটমেন্ট, মানে নারায়ণ হালদারের বাবার এই যে স্টেটমেন্ট, এটা শোনার পর থেকে বিজেপি শিবির নতুন করে অক্সিজেন পেয়েছে এবং অবশ্যই বিজেপির কার্যকর্তা থেকে শুরু করে এই অন্ধ ভক্ত চাড্ডিরা সোশ্যাল মিডিয়ায় সারাদিন দাপাদাপি করছে, সারাদিন এই নারায়ণ হালদারের বাবার স্টেটমেন্ট শেয়ার করছে যে এই নারায়ণ হালদার কিন্তু তৃণমূলের লোক, এই নারায়ণ হালদার কিন্তু বিজেপি করে না। এখন বিষয়টা হচ্ছে যে এই নারায়ণ হালদার তৃণমূলের লোক, এই নারায়ণ হালদার বিজেপি করে না, এই পর্যন্ত আমরা সবাই এতক্ষণে জেনে গেছি। কিন্তু এর পিছনের বিষয়টা, আসল ঘটনাটা কি বলুন তো? আসুন এর আসল ঘটনাটা, এর পিছনের ঘটনাটা নিয়ে একটুখানি আলোচনা করি। হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে নারায়ণ হালদার বিজেপি করে না, তৃণমূল করে। কিন্তু এই নারায়ণ হালদার এই তৃণমূল করার আগে বিজেপি করত এবং এই বিজেপি করার আগে তৃণমূল করত। কি ঘেটে ফেলছেন তো? জানি একটুখানি ঘাঁটবেই, খুব স্বাভাবিক। খুলে বলি প্রথম থেকে। আসলে এই নারায়ণ হালদার প্রথমে তৃণমূল করত, তারপর বিজেপি করত এবং তারপর এখন আবার তৃণমূলে যোগ দিয়েছে। এবং এই নারায়ণ হালদার কার লোক? এই নারায়ণ হালদার হচ্ছে দেবাশিস হালদার লবির লোক। আবার এই দেবাশিস হালদার কার লবির লোক? এই দেবাশিস হালদার হচ্ছে বাপি হালদার লবির লোক। এখন কে এই বাপি হালদার? এই বাপি হালদার হচ্ছে আবার অভিষেক ব্যানার্জির, মানে ওই কাকদ্বীপ অঞ্চলের অভিষেক ব্যানার্জির খুব কাছের লোক, ডান হাত, খুব গভীর সম্পর্ক। কিন্তু এই বাপি হালদার আর দেবাশিস হালদার যে গোষ্ঠীর লোক, যে লবের লোক, তার সঙ্গে আবার একটা ক্লাশ রয়েছে তৃণমূলের বিধায়ক এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরার লবির। ভালো করে বুঝুন ব্যাপারটা, না হলে ঘেঁটে যাওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে। আসলে এই নারায়ণ হালদার প্রথমে তৃণমূল, তারপর বিজেপি, এখন আবার তৃণমূল। এই নারায়ণ হালদার, দেবাশিস হালদার বাপি হালদার লবির লোক, যে বাপি হালদার অভিষেক ব্যানার্জির কাছের লোক। কিন্তু আবার এই বাপি হালদারের সঙ্গে ক্লাশ রয়েছে, অন্তর্দ্বন্দ্ব রয়েছে মন্টুরাম পাখিরা তৃণমূলের অপর বিধায়কের। এই হচ্ছে পুরো সিনারিওটা কাকদ্বীপে এই নারায়ণ হালদার যে মূর্তি ভেঙেছে তার। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে নারায়ণ হালদার, সে তৃণমূল করতো, সে বিজেপি করতো না, এটা শোনার পর থেকে আগেই বললাম বিজেপি শিবিরে তো ব্যাপক দাপাদাপি শুরু হয়ে গেছে এবং সকলেই একেবারে তৃণমূলকে সাপান্ত করতে শুরু করেছে। এবং সব থেকে বেশি এই নিয়ে যারা দুজন গলা ফাটাচ্ছেন তারা দুজন তৃণমূল নেতা সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। কি চমকে গেলেন? ভাবছেন কি আমি ভুল বলছি যে তৃণমূল নেতা বলছি শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে? না, আমি একদমই ভুল বলছি না। আমি অত্যন্ত ভেবে চিন্তেই এই শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারকে তৃণমূল নেতা বলছি। কেন বলছি? কারণ এই সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী এরাও কিন্তু ছোটবেলায় প্রথমে আরএসএস করতেন, তারপর তৃণমূল কংগ্রেস করতেন এবং এখন বিজেপি করছেন এবং সময় বুঝে কখন টুক করে আবারও তৃণমূলে চলে যাবেন এটা আমরা কেউ জানি না। আসলে এই তৃণমূল এবং বিজেপির এই সমস্ত নেতা মন্ত্রীরাই হচ্ছে এ রাজ্যের রাজনীতির পরিযায়ী শ্রমিক। এরা কখন কোন দলে থাকেন সেটা ওনারা নিজেরাই বুঝতে পারেন না, তো আমরা কি করে বুঝবো? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো এই নারায়ণ হালদার প্রথমে তৃণমূল, তারপর বিজেপি, এখন তৃণমূল। আর তার জন্য যারা গলা ফাটাচ্ছে এই শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার, তারা প্রথমে আরএসএস, তারপর তৃণমূল, তারপর বিজেপি। এই হচ্ছে মোটামুটি যাওয়া আসা স্রোতে ভাষা। ওই যে একটা গান আছে না, মিলে সুর মেরা তুমহারা, আসলে কোথাও গিয়ে বোধহয় এই তৃণমূল আর বিজেপির, মানে এবঙ্গের তৃণমূল আর বিজেপির রাজনীতির কথা মাথায় রেখেই ওই গানটা লেখা হয়েছিল। যাই হোক, মাত্র কয়েকদিন আগে এ রাজ্যের একজন বিখ্যাত সাংবাদিক, তিনি জেনে অথবা না জেনে, বুঝে অথবা না বুঝে প্রশ্ন করেছিলেন কিসের কুসুম? আসলে ওই কুসুমই হচ্ছে আরএসএস এর দুটো কুসুম, তৃণমূল আর বিজেপি। তো যাই হোক, ভোট আসলেই ভাঙাভাঙি শুরু হয়ে যায় এ রাজ্যে। বিজেপি মূর্তি ভাঙে আর মমতা ব্যানার্জি হাত পা ভাঙেন। এত ভঙ্গুর রাজনীতি যে এ রাজ্যে কোনোদিন হবে, এ বাংলায় কোনোদিন হবে, এ বাংলার মানুষ হিসেবে আমরা কখনোই আশা করিনি। তবে এত কিছুর মধ্যেও একটা ভালো দিক, সেটা হচ্ছে যে কাকদ্বীপে যেখানে এই ঘটনাটা ঘটেছে ওই হারুড এলাকায়, সেখান থেকে সংখ্যালঘুদের বসতি অনেকটা দূরে, তাই তাদের পক্ষে এই ঘটনা ঘটানো একদম সম্ভব নয়। আর
এবারে সংঘ পরিবারের স্ক্রিপ্ট লেখাটা একটু কাঁচা হয়ে গেছে, কারণ মনে হয় ওরা বোধহয় সঠিকভাবে বিষয়টাকে রেইকি করেনি। তা না হলে ওইখানে না করে ওই সংখ্যালঘু অধ্যুষিত এলাকার কাছাকাছি কোথাও ওই কালী মূর্তি ভাঙলে বোধহয় স্ক্রিপ্টটা আর একটু পাকাপাকি হতো। তবে ঠিক আছে, এখনো ভোটের আগে কিছু সময় সুযোগ আছে, আর আমাদের এ রাজ্যে মন্দিরের তো কোনো অভাব নেই, তাই মূর্তিরও কোনো অভাব নেই। ভাঙাভাঙির খেলা নিশ্চয়ই চলতে থাকবে। একসময় নকশালরা ভাঙতো, বিদ্যাসাগর রামমোহনের মাথা ভাঙতো, আর এখন এই নারায়ণ হালদাররা এই পলিটিক্যাল পার্টির নির্দেশে দুর্গা কালীর মাথা কাটে। ভাবতেই অবাক লাগে যে একটা সময় গোটা ভারতবর্ষের মানুষ এ বাংলায় আসতেন রাজনীতি দেখতে, রাজনীতির অ্যাসাইনমেন্ট দেখতে, আর এখন এ রাজ্যটা শুধুমাত্র ভাঙাভাঙির রাজনীতিতে পরিণত হয়েছে। আসলে এই নারায়ণ হালদাররা মা কালীর মাথা কাটে না, এ রাজ্যের পরিস্থিতি দেখে এ রাজ্যের রাজ্যবাসী হিসেবে আমাদের লজ্জায় মাথা কাটা যায়।